মহাসড়কে সার্ভিস লেন না থাকায় কমছে না দুর্ঘটনা, ঝুঁকি বাড়াচ্ছে ছোট যানবাহনের চলাচল। আমরা শুধু ঢাকা চিটাগং বাসের দিকে নজর দিলে হবে না, চিটং থেকে পটিয়া যাবে, চিটং থেকে কক্সবাজার যাবে, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। আঞ্চলিক সড়কেও নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। লোকাল যে ভেহিকেলগুলো বিকল্প সড়কের অভাবে মহাসড়ককে ব্যবহার করছে, অন্য রাস্তাগুলোতে কিন্তু ফোকাসটা কম হওয়ার কারণে ওই জায়গায় কিন্তু আমার অনেক দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার স্থান রয়ে গেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। সুবর্ণা মোস্তফা, আরমা দত্ত সহ ৪১ জনের তালিকা প্রকাশ। সারা দেশে আজ শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ১,২০,০০০ কেন্দ্র থেকে ২.৫ কোটি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস ভারতের। দিল্লিতে দুদেশের যৌথ কমিশনের বৈঠক, ৪টি সমঝোতা স্মারক সই। থানা হেফাজতে গাড়ি চালক জনি হত্যা মামলার পেরিয়ে গেল ৫ বছর। মামলা বিলম্বিত করার পাশাপাশি নানা হুমকির অভিযোগ বাদী পক্ষের। এবং সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না কৃষক। অল্প চাপেই দেখা দিচ্ছে ফাটল, মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। মহাসড়কের মান উন্নয়ন হলেও সার্ভিস লেন না থাকা আর ছোট যানবাহনের কারণে কমছে না দুর্ঘটনা। পরিসংখ্যানের তথ্য, শুধু গত জানুয়ারি মাসেই মহাসড়কে ৩৬১ দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোর পাশাপাশি এজন্য সবার আগে প্রয়োজন সার্ভিস লেন। দুর্ঘটনা নিয়ন্ত্রণে ধীরে ধীরে মহাসড়ক নেটওয়ার্ক একটি কাঠামোতে নিয়ে আসার পরিকল্পনা সড়ক ও জনপথ বিভাগের। অনেকটাই বদলে গেছে এখন মহাসড়কের চিত্র। ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহের ৪ লেনের কাজ প্রায় শেষ, তবু যেন লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না দুর্ঘটনার। কেবল গত মাসেই মহাসড়কে ৩৬১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০০ জন, আহত ৬৩১ জন। এর মধ্যে ৫৭% দুর্ঘটনাই ঘটেছে আঞ্চলিক ও আন্তজেলা মহাসড়কে। আর এসব দুর্ঘটনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫৭টি, পার্শ্ববর্তী বস্তুর সঙ্গে ধাক্কায় ১২টি, পথচারীকে আঘাত ১১৬টি, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ৩৭টি, ওভারটেকিংয়ের কারণে ২৫টি, আর পেছন থেকে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে ৯৩টি। এসব দুর্ঘটনা মহাসড়কে হলেও আক্রান্ত যানবাহনের মধ্যে বাস, ট্রাকের পাশাপাশি আধিক্য রয়েছে অটোরিকশা, নসিমন, মোটরসাইকেল সহ মহাসড়কে অবাঞ্ছিত যানবাহনের। লোকাল যে ভেহিকেলগুলো বিকল্প সড়কের অভাবে মহাসড়ককে ব্যবহার করছে, অন্য রাস্তাগুলোতে কিন্তু ফোকাসটা কম হওয়ার কারণে ওই জায়গায় কিন্তু আমার অনেক দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার স্থান রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, রক্ষা করতে হবে মহাসড়কের নিজস্ব বৈশিষ্ট্য, দৃষ্টি দিতে হবে আঞ্চলিক মহাসড়কের দিকেও। হাইওয়ে ডেফিনিশন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। আমাদের এখানে হাইওয়ে হচ্ছে একটা রাস্তা, একটা বড় রাস্তা, যে রোড সাইড ইকোনমিক অ্যাক্টিভিটি, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। আমরা শুধু ঢাকা চিটাগং বাসের দিকে নজর দিলে হবে না, চিটং থেকে পটিয়া যাবে, চিটং থেকে কক্সবাজার যাবে, এই সার্ভিসগুলো আমাদের এই নজরের মধ্যে নেই। নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছেন, নতুন পরিকল্পনায় ভাবা হচ্ছে এসব প্রতিবন্ধকতা। লোকাল ভেহিকেল যেগুলি আছে কম স্পিডে চলে, এগুলির জন্য তো আমার বিকল্প কোনো ব্যবস্থা নাই, আর এগুলিকে আমি রাতারাতি তুলেও দিতে পারছি না। এখন আমরা রিজিওনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে যেটা আছে, এইগুলির দিকে নজর দেবো, স্পেশাল প্রজেক্টও নেওয়া হচ্ছে। দেশের ৪টি মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শেষ হলেও সার্ভিস লেন রয়েছে কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে পুরনো সেই বেহাল দশা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশের প্রধান মহাসড়কগুলো। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিশেষজ্ঞরা বলছেন, ঘাটতি আছে যথাযথ পরিকল্পনা কিংবা তার সঠিক বাস্তবায়নে। আর এই ঘাটতি মেটাতে না পারলে অধরাই থেকে যাবে কাঙ্ক্ষিত নিরাপদ সড়ক ব্যবস্থা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্রায় ২.৫ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন
এ ক্যাপসুল। 6 মাস বয়সী শিশু থেকে শুরু করে 59 মাস বয়সী শিশুদেরকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে মোট 1,20,000 কেন্দ্র থেকে এই সেবা দেওয়া হবে। 6 থেকে 11 মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর 12 থেকে 59 মাস বয়সী শিশুরা খাবে লাল রঙের ক্যাপসুল। যে ক্যাপসুল খাওয়ানো হবে তা সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়। এর আগে গত 19 জানুয়ারি ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের কথা থাকলেও মান নিয়ে শঙ্কা থাকায় তা স্থগিত করা হয়। ওকে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল গণভবনে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে 41 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল থেকে শুরু হয় দলের মনোনয়ন চূড়ান্তের দায়িত্বে থাকা দুই বোর্ডের যৌথ সভা। প্রায় 7 ঘন্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সুবর্ণা মোস্তফা সহ ঢাকায় সর্বোচ্চ 5 জন প্রার্থীকে মনোনয়ন দেয় দলটি। এছাড়া গাজীপুরে 2 জন, চট্টগ্রামে 2 জন, কুমিল্লায় 2 জন, খুলনায় 2 জন সহ 41 জন প্রার্থীকে সংসদের সংরক্ষিত আসনে প্রতিনিধিত্বের জন্য চূড়ান্ত করে দলটি। বাকি 2টি আসন সহ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দলীয় প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা আমাদের অংশটা আমাদের প্রার্থীটা দিয়ে পূরণ করেছি এবং বিস্তারিত আলাপ আলোচনার শেষে আমাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছি। 1 বছরেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করলেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন দলকে সুসংগঠিত করে গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায়ের বিকল্প নেই। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আত্মসমালোচনা করে শীর্ষ নেতারা বলেছেন, জনপ্রিয়তা বিচার করে দলের সফলতা সম্ভব নয়, রাজপথেই দাবি আদায় করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে প্রতিবাদ সভা। শীর্ষ নেতাদের বক্তব্যে উঠে আসে বেগম জিয়ার কারাবাস দীর্ঘ হওয়ায় নিজেদের ব্যর্থতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আত্মসমালোচনা করে বলেন, দলীয় নেতৃত্বে সফলতা আসেনি বলেই বেগম জিয়া এখনো মুক্ত হতে পারেননি। আমরা নির্বাচন করেছি কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ, কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম, আন্দোলনের কোনো কথা আর মুখ দিয়ে বের করলাম। আমাদের লজ্জায় মাথায় হেট হয়ে যায় যে আজকে আমরা এত বড় একটা আমাদের সংগঠন, সেই দলের নেত্রী তিনি আজকে 1 বছর যাবৎ জেলখানা আছে। তবে দলের অপর শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ নাকচ করে দলকে সুসংগঠিত করার উপর জোর দেন। আজকে আমাদেরকে অনেকে বলছেন আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমি তার সাথে একমত নই। আমরা পরাজিত হই নাই, জনগণের কাছে আমরা প্রত্যেকটা বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছি। আওয়ামী লীগ তাদের নৈতিক পরাজয় হয়েছে। সভার সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আইনি প্রক্রিয়ায় নয়, গণ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আদায় করতে হবে। খালেদা জিয়ার মুক্তি শুধু না, যদি নিজেরা আমরা বাঁচতে চাই, যদি আমরা জেল জুলুম থেকে নিজেদেরও রক্ষা করতে চাই, তাহলেও আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। সুষ্ঠু নির্বাচন ও আন্দোলনের জন্য আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। আর সেই জন্যই আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের কারাবাস কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আদালতের বিষয়। তাই বিষয়টি আইনিভাবেই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও 14 দলের নেতারা। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। 1 বছরের লিগ্যাল ব্যাটেলে কেন সফল হয়নি তারা, এবং 1 বছরে তাকে কেন আন্দোলন করে মুক্ত করতে পারে? তাকে কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তিও দিতে পারে আদালত। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, কাজে রাজনৈতিকভাবে সরকারের এখানে কোনো করণীয় নেই।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক স্মরণ সভায় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বেগম জিয়ার কারাগারে থাকার বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। আদালতের নির্দেশেই কারাভোগ করছেন বেগম জিয়া। সরকার দায়ী হবে না, সরকার তো কাউকে জেলে রাখে নাই, এখনো সময় আছে। সমস্ত রাগ অভিমান ভুলে শপথ নিয়ে পার্লামেন্টে যান, যে আমাদের সামনে কথা বলেন, পার্লামেন্টকে কাঁপিয়ে তোলেন আপনাদের দাবি নিয়ে, আপনাদের নেত্রীর মুক্তির দাবিতে। এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সঠিক দিক নির্দেশনার অভাবেই দিশেহারা বিএনপি। সাংগঠনিকভাবে এই যে ভুলগুলো তারা করেছিল, সে ভুলের মাসুল দিচ্ছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে। কারণ মানুষ তাদের ডাকে আসছে না এবং আসবে না, এবং সে কারণেই 1 বছর হয়ে গেল খালেদা জিয়াকে জেলখানায় থাকতে হবে। বিএনপিকে সংসদে এসে বেগম জিয়ার মুক্তির দাবি তুলতে দলটিকে পরামর্শ দেন 14 দলের নেতারা। ডাকে আসছে না এবং আসবে না। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। আইন প্রয়োগে উদাসীনতা আর নজরদারির অভাবে ভোলায় উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। থানা হেফাজতে পুলিশের নির্যাতনে গাড়ি চালক জনি হত্যা মামলার 5 বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি নিহতের পরিবার। নানাভাবে মামলা বিলম্বিত করা ও আসামি পক্ষ থেকে হুমকি দেয় হতাশ বাদীপক্ষ। এ অবস্থায় বিচারের আশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের মা। সাদিকুর রহমানের রিপোর্ট। সন্তান হারানোর বেদনা কোনোদিনই মুছবে না খুরশিদা বেগমের। পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যা মামলার পর পেরিয়ে গেছে 5টি বছর। আইনের মারপ্যাচে আসামিপক্ষ বিলম্বিত করছে বিচার কাজ, এমনটাই অভিযোগ নিহতের পরিবারের। এই জজ কোর্ট দিয়ে এখন হাইকোর্ট গেছে বিচার ভরসা করে এই পর্যন্ত রইলাম, ঠিক মতো বিচার পাইতেছি না। প্রধানমন্ত্রীও তো নিজে বাবাকে হারাইছে, তো বুঝে কেমন ব্যথা। আপনার উপরে শেষ ভরসা, আপনি এটা খেয়াল রাখেন আমাদের উপরে। এই 2 বাচ্চাকে যে এতিম করেছে যে পুলিশ সদস্যরা, তাদের যাতে সুষ্ঠুভাবে দ্রুতভাবে তাদের বিচার করা হোক। থানা হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যার মূল হোতা এসআই জাহিদ ও 2 এএসআই সহ 5 জনের বিরুদ্ধে মামলার পর 2015 সালের 21 সেপ্টেম্বর শুরু হয় বিচার কাজ। প্রায় 2.5 বছর পর সাক্ষ্য গ্রহণ হয় মাত্র 3 জনের। পরে গত বছরের মার্চে জামিনে থাকা 2 এএসআই রাশিদুল ও কামরুজ্জামান মিন্টুর পক্ষ থেকে মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হলে স্থগিত হয়ে যায় মামলার কার্যক্রম। এই 2 জন অ্যাকিউজড এগেইনস্টে যাতে করে মামলাটা না চলে, কারণ এই পিটিশন অফ কমপ্লেন দেখে জিনিসটা ক্লিয়ার যে তাদের পক্ষে এই মামলাতে কোনো ধরনের কোনো এলিগেশন পরিষ্কারভাবে নাই, এই জন্য মামলাটা তাদের জন্য চলতে পারে না। থানা হেফাজত থেকে নির্যাতনের ফলে সে মারা গেছে এবং পোস্টমর্টম রিপোর্টেও আছে যে তার গায়ে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে সে মৃত্যুবরণ করছে। জামিন পেয়ে পুলিশের 2 এএসআই মামলাটি আপোষ করতে দ্বারস্থ হয় স্থানীয় সংসদ সদস্যের কাছে। জনগণের প্রতিনিধি হিসাবে আমার কাছে সবাই আসবে, বাট যে অন্যায় করবে তাকে তো আমি প্রশ্রয় দেব না। মহামান্য আদালতের কাছে আমি জোর দাবি করব, এই জনি হত্যার মামলা যেন অবশ্যই যত দ্রুত, আমি ইলিয়াস মোল্লা সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আর কোনো পুলিশ এরকম কোনো মানুষকে হত্যা না করে। 2014 সালের 9 এপ্রিল রাতে তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদ সহ কয়েকজন পুলিশ সদস্য জনিকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন চালায়। এক পর্যায়ে প্রাণ হারায় জনি হত্যা ছাড়াও মিরপুরের ঝুট ব্যবসায়ী সুজন হত্যা সহ অনেককে থানায় এনে নির্যাতন করার অভিযোগ রয়েছে এসআই জাহিদের বিরুদ্ধে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিস থেকে অভিনব কায়দায় 5 লাখ টাকা চুরির ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মতিঝিল থেকে গতকাল ঘটনার মূল হোতা বাবুলকে আটক করা হয়। গত ডিসেম্বরে এক ব্যক্তি রাজধানীর নিউ মার্কেট পোস্ট অফিসে 4,70,000 টাকা সঞ্চয়পত্র কিনতে যান। এ সময় 3 ব্যক্তি অভিনব কায়দায় টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর দীর্ঘদিনেও টাকা উদ্ধার বা ওই 3 ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ, যদিও ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় ওই ব্যক্তিদের চেহারা স্পষ্ট বোঝা যায়। সম্প্রতি এই নিয়ে সময় সংবাদে খবর প্রচারিত হলে বৃহস্পতিবার বাবুলকে গ্রেফতার করে পুলিশ। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে গত মৌসুমে মাত্র 8,000 হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হয়েছিল, অথচ এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 হেক্টরেতে। লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকরা বলছেন সেচ খালগুলোর নাজুক অবস্থার কারণে পর্যাপ্ত সেচ দেওয়া যাচ্ছে না, অল্প পানির চাপেই খালের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন সেচ খালগুলো মেরামত না হওয়াকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড।
শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 7 বছর পর এবার পানি এসেছে রংপুরের গঙ্গাচড়ার বড়বিল, তুলসীরহাট সদরের হরকলির ক্যানেলগুলোতে, কিন্তু শুরুতেই বিড়ম্বনা। পানির সামান্য চাপ নিতে না পেরে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে সেচ খালগুলোতে। প্রত্যাশিত পানি এখন অনেক কৃষকের জন্য অভিশাপ। সামর্থ্যবানরা শ্যালো মেশিনের তেল পুড়ে জমে থাকা পানি ফেরাতে পারলেও হতভম্ব গরিব কৃষক। ক্যানেল ভাঙি যায় আবার জমি বাড়িতে পানি লোড হয়ে যায়, হঠাৎ করে পানির লোডটা বেশি হয়ে গেছে, হঠাৎ করে ভেঙে যায়। তারপর দেখি পানিটা শোষায় কোন দিকে, তারপর দৌড়ি দিকে ভাঙি এখানে চলে গেছে একবার দৌড়িয়ে। আমরা বাড়ির থেকে বেরিয়ে আসি, দেখি ওরা বাপ যে পানির ব্যাপার। অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে, পুকুর গেছে, এই রোডগুলো ক্লিয়ার হচ্ছে না। ভাঙা ভাঙি করে দিচ্ছে, এখন যদি এলে না বান্দাবান্দি করেন তাহলে তো গাড়া যাবার নাই। কিন্তু ভাটির ঠিক উল্টো পরিস্থিতি উজানের কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা আর নীলফামারীর কৃষকের। সেখানে পানি নাই। কৃষকরা বলছেন ক্যানেলের পানি থাকলেও দুই প্রান্তের আশেপাশের কিছু জমিতে পানি যায়। ক্যানেল সিস্টেমের ত্রুটির কারণে পানি পায় না সামান্য দূরের কৃষক। সাবধান এলাকাত পায়, আর পূর্ব সাবধান আছে, পূর্ব সাবধান এলাকাত পানি পায় না। যে পানি ওই চাপে ওই পানি ওই উৎসটা তো ওঠে না, কুলায় না পানি। কৃষকে ভেদাভেদ সৃষ্টি হওয়ার কারণে কলহ সৃষ্টি হয়ে যায়। ক্যানেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, তাহলে পানি পায়। 30 বছরের পুরনো ক্যানেল সিস্টেম আর মেরামতের অভাবকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। 90 সালের পরে চালু হওয়ার পরে এখানে ব্যাপক অর্থে কোনো রিপেয়ার মেনটেন্যান্সের কাজ হয়নি, যার ফলে আমাদের যে ক্যানেলের ডাইকগুলো রয়েছে এগুলো দুর্বল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের যে সীমিত বরাদ্দ, এ দিয়ে আমরা গত কয়েক বছরে যেমন ইরিগেশন দিয়েছি, আমরা আশা করছি এবারও পারবো। উত্তরে এখন বোরো আবাদের ধুম। এরই মধ্যে চারা রোপণের কাজ শুরু হয়েছে। কারো কারো ব্যস্ততা জমি তৈরি নিয়ে। আলু সহ রবি মৌসুমের সবজিও আছে মাঠে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আইন প্রয়োগে উদাসীনতা ও নজরদারির অভাবে ভোলার উপকূলীয় এলাকার সংরক্ষিত বন উজাড় বন্ধ হচ্ছে না। এভাবে চললে উপকূলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। টহল বাড়ানো সহ বন ধ্বংসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। গত 9 জানুয়ারি মনপুরার মেঘনার মধ্যবর্তী বদনার চরের গাছ কেটে স্তূপ করতে দেখা যায় লোকমান ও সেলিম নামের দুই ব্যক্তিকে। সময় টিভির ক্যামেরায় এ দৃশ্য ধারণের সময় তারা আত্মগোপনের চেষ্টা করে। পালাতে না পেরে নিজেদেরকে জেলে দাবি করে পারিবারিক জ্বালানির জন্য বন কাটার কথা স্বীকার করে দুজনেই। একই সময়ে রামনেওয়াজের বনদস্যু কোরবান আলী ব্যাপারীর অর্ধশতাধিক লোক পার্শ্ববর্তী দুর্গম সোনারচর থেকে বন কেটে উজাড় করে বলে জানা যায়। প্রতিদিন এভাবেই মনপুরার সোনারচর, লতারচর, পাতারচর, চর শামসুদ্দিন, চর নিজাম, তজুমউদ্দিনের বাসন ভাঙার চরের সবুজ বন নির্বিঘ্নে ধ্বংস করলেও কর্তৃপক্ষের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে স্থানীয়দের অভিযোগ। নদীতে ভাঙি লয়ে যেত, ওগুলা গাছগুলো আমরা কাটিনি, আমরা ভিতরের গাছ কাটি না। রান্নাবান্নার লার্কি পাওয়া যায় না টোকায়, এই গাছটি নিয়ে আমরা এই রান্নার লাই নিতেছি। যে বন কর্মকর্তারা জানে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। সবুজ বেষ্টনী উজাড়ের মাধ্যমে বন ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে উল্লেখ করে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সচেতন মহলের। বন বিভাগ যেভাবে বন সংরক্ষণের জন্য তাদের প্রহরী ব্যবস্থা রেখেছে সেটা পর্যাপ্ত না, সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত প্রহরী ব্যবস্থা রাখতে হবে। ঘটনাস্থল থেকে 4-5 কিলোমিটার দূরের রামনেওয়াজ বিট অফিসের এই কর্মকর্তা বন উজাড়ের কথা অস্বীকার করে নিয়মিত পাহারা দেওয়া হচ্ছে বলে জানান। আমরা তো রক্ষা করতেছি, আমরা স্বল্প সংখ্যক লোক, এই আমরা সবসময় নৌকা দিয়ে আসে আপডাউন করি। তবে বন উজাড় বন্ধে নিয়মিত টহল বৃদ্ধি সহ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে আমি চিঠি দিয়েছি, এসপি মহোদয়কে চিঠি দিয়েছি, যাতে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। জেলার সাগরকুলের 35টি চরের প্রায় 1 লক্ষ হেক্টর সংরক্ষিত বন রয়েছে। আর বনদস্যুদের কবল থেকে এসব রক্ষার জন্য বন বিভাগের 14টি বিট ও 12টি কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, ভোলা। অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। তবে মেলায় আসা গল্প উপন্যাস বইয়ের মতো সমৃদ্ধ হয়নি ক্রীড়া বিষয়ক বই। পাঠক চাহিদা থাকলেও তা পর্যাপ্ত নয়। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন পুরনো তথ্যের সহজলভ্যতা না থাকাই এর প্রধান অন্তরায়। সাজিদ আরাফাতের রিপোর্টে বিস্তারিত। বই শব্দহীন ভাষায় সুন্দরের স্বপ্ন দেখায় পাঠক হৃদয়ে। মেধা, মনন আর চিত্তের বিকাশে যার ভূমিকা অতুলনীয়।
নতুন পুরনো লেখকদের হাত ধরে প্রতি বছর মেলায় আসে কয়েক হাজার বই, যার অধিকাংশই গল্প, উপন্যাস, কবিতা বা গবেষণাধর্মী বই। এসবের বাইরেও পাঠক চাহিদায় আছে ক্রীড়া বিষয়ক বইও। তবে পুরো মেলা ঘুরে দেখা যায় এই সম্পর্কিত বইয়ের সংখ্যা খুবই নগণ্য। তাই পাঠকদের দাবি ক্রীড়ার গুরুত্ব বিচারে বেশি বেশি বই প্রকাশ করার। দাবা বা কাবাডি এরকম অনেক ব্যক্তিত্ব আছে বা অনেক মেয়ে খেলোয়াড় বা তাদের জীবনী নিয়ে আসলে এগুলো আমাদের অনেক ইন্সপিরেশন করতে পারতো। মেলার মতো একটা জায়গায় এই ক্রীড়া বা খেলাধুলা বিষয়ক ব্যাপারগুলোকে তুলে আনা উচিত। বই মেলায় সব ধরনের বই থাকা উচিত। আমাদের জ্ঞান বিষয়ক বই যেরকম থাকতে হবে, গল্প উপন্যাস সম্পর্ক থাকতে হবে। বিক্রেতারা বলছেন হাজারো বইয়ের ভিড়ে ক্রীড়া বিষয়ক বইয়ে তরুণ পাঠকদের আগ্রহ বেশি, তবে সে তুলনায় বই লেখা হচ্ছে কম। খেলোয়াড়দের বইয়ের আসলে চাহিদা আছে বাজারে, বেশি বেশি প্রকাশ হইলে মনে হয় বেশি বেশি বিক্রি হবে। বিভিন্ন খেলাকে গুরুত্ব দিয়ে সাবেক খেলোয়াড়দের বই বের করতে উদ্যোগী হবার পক্ষে মত প্রকাশকদের। খেলাধুলার উপরে বই খুব কমই লিখেন লেখকরা, যারাই লিখেন খুবই কম। আমাদের সাবেক খেলোয়াড় আছেন, তারা যদি লিখেন খুব ভালো করবেন। এদিকে ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি ক্রীড়া বিষয়ক পুরনো তথ্য সংগ্রহ আর সময় স্বল্পতাই ক্রীড়া বিষয়ক বই প্রকাশের অন্যতম অন্তরায়। পাশাপাশি ক্রীড়ার সমৃদ্ধ ইতিহাসকে মলাটবন্দি করতে বিভিন্ন ফেডারেশনকেও এগিয়ে আসার আহ্বান তাদের। 100 ফুটবলারদের নিয়ে একটা বই করতে গিয়ে আমি দেখেছি যে সেখানে ধরেন যে ম্যাক্সিমাম ফুটবলারই তার অতীতের ঘটনাগুলো ভুলে গেছেন এবং তার কাছে কিন্তু সেগুলোর কোনো তথ্য প্রমাণও নেই। ফেডারেশনও এগুলোর উদাসীনতা আছে, সরকারি উদাসীনতা আছে। ক্রীড়া বিষয়ক লেখালেখি যারা করেন, ক্রীড়া বিষয়ক সাংবাদিকতা যারা করেন, তাদের আসলে আরও মানে বই লেখার জন্য একটা আলাদা করে চিন্তা করা উচিত। কারণ বই লেখাটা হচ্ছে কি, যারা সাংবাদিকতা করে তারা ডে টু ডে অ্যাফেয়ার এত ব্যস্ত থাকে যে ওইটার জন্য আলাদা সময় বের করা অনেক ক্ষেত্রে করেন, কিন্তু তারপর আসলে একটু করা উচিত। পুরো ফেব্রুয়ারি জুড়ে বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন বাঙালি পাঠকরা। হাজারো বইয়ের ভিড়ে তারা স্পর্শ বুলাতে চান ক্রীড়া বিষয়ক বইয়ের মাঝেও। তাই তাদের দাবি অন্যান্য বইয়ের পাশাপাশি ক্রীড়া বিষয়ক বইয়ের আধিক্য বাড়বে 21 বইমেলায়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। নগর ব্যবস্থাপনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতা ও ঢাকার মেয়র। শুক্রবার কলকাতার ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকনের সঙ্গে বৈঠকের পর কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রোজ 2 কোটি মানুষের পদচারণায় মুখর কলকাতা শহর যেমন চলছে বাস, ট্যাক্সি, রিক্সা, তেমন চলে মেট্রো এবং ট্রামও। এত মানুষের বসবাস, তাই প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য তৈরি হয়। এরপরেও অনেকটা সুশৃঙ্খলভাবে চলছে সবকিছু। সেসব দেখতে এবং কলকাতা শহরের সঙ্গে নগর ব্যবস্থাপনায় হাতে হাত ধরে চলতে কলকাতা কর্পোরেশনে এসেছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। কলকাতার মেয়র ঢাকার মেয়রকে স্বাগত জানান এবং তাদের মধ্যে প্রায় 1.5 ঘন্টার বৈঠক হয়। আমাদের সাথে ওনাদের একটা এমওইউ সাইন হবে, সেটার মধ্যে আমরা দুজনের এক্সপিরিয়েন্স শেয়ার করব, দুজনের যদি কোনো টেকনিক্যাল থাকে সেটা শেয়ার করব। ট্রাফিক কনজেশন আমরা যখন শেষবারের মতো এসেছিলাম আর এবার আসলাম, আপনার কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা অনেক। প্যাডিস্ট্রিয়ান মোবিলিটিস থেকে নিয়ে শুরু করে যানজট অনেক পরিমাণে কম। মোটামুটি বেশ পরিমাণের কলকাতা জুড়ে বেশ অংশ কিন্তু অনেক পরিষ্কার, আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। কলকাতা শহরে এসে উচ্ছ্বসিত প্রশংসা করলেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। কলকাতার মেয়রের সঙ্গে দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠকে আলোচনা হলো 2 শহরের নানা সমস্যা এবং সমাধানের উত্তরণের পথ নিয়ে। এবং তারপর 2 মেয়র আশাবাদ ব্যক্ত করলেন 2 নগরকে পরিচ্ছন্ন রাখতে তারা একে অপরের হাত ধরে এগিয়ে চলবে আগামীর পথে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। সুবর্ণা মোস্তফা, আরমা দত্ত সহ 41 জনের তালিকা প্রকাশ। সারা দেশে আজ শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 1,20,000 কেন্দ্র থেকে 2.5 কোটি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল। মহাসড়কে সার্ভিস লেন না থাকা আর ছোট যানবাহনের কারণেই কমছে না দুর্ঘটনা। আঞ্চলিক সড়কেও নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন করে ভাবছে সড়ক ও জনপথ বিভাগ। থানা হেফাজতে গাড়ি চালক জনি হত্যা মামলার পেরিয়ে গেল 5 বছর। মামলা বিলম্বিত করার পাশাপাশি নানা হুমকির অভিযোগ বাদী পক্ষের। এবং সেচ খালগুলোর দুর্দশায় তিস্তা ব্যারেজ থেকে কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না কৃষক। অল্প পানির চাপেই দেখা দিচ্ছে ফাটল।
মেরামতের অভাবকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।